আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো প্রতিবারের মতো আবার চলে আসলাম প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ পরীক্ষার বিগত বছরের ম্যাথ সলিউশন নিয়ে। এর আগের দিন করেছিলাম হচ্ছে 2018 সালে চতুর্থ পর্যায়ে। আজকে করব 2018 সালের পরীক্ষার হচ্ছে তৃতীয় পর্যায়ে, কিন্তু এখন দুইটা স্টেপে করবো সবসময়। কারণ প্রতিদিন দেখা গেল 20টা করতে যেয়ে সময় ঠিক মতো পাওয়া যায় না, প্লাস অতি দ্রুত করার সময় অনেক সময় দেখা যায় যে বুঝতে আপনাদের হয়তো অসুবিধা হতে পারে। এর জন্য ডিসিশন নেওয়া হয়েছে যে অর্ধেক অর্থাৎ 10টা করে করব, 10টা করে করব। তাই আজকে হচ্ছে যে আমরা তৃতীয় পর্যায়ের 10টা করব, আর 10টার মধ্যে থেকে পাটিগণিতের অংশ থেকে শুরু করব 10টা, আর পাটিগণিত থেকে আসছে 20, আর কালকে বাকি 10টা করব, যেখানে বীজগণিত থাকবে, পরিমিতি থাকবে আর জ্যামিতি থাকবে। কেউ যদি সাউন্ডে প্রবলেম হয় বুঝতে একটু জানাবেন। যদি বুঝতে সমস্যা হয়, মনে হচ্ছে যে সাউন্ড প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই জানাবেন। আর এখন থেকে 10টা করব এবং ডিটেলস করব, প্লাস হচ্ছে সেটা শর্টকাটও দেখাবো বা এমসিকিউতে দ্রুত করব কিভাবে সেটাও দেখাবো। কিন্তু 10টা করব যাতে আমরা ভালো মতো শিখে যেতে পারি। দ্রুত আর করব না, কারণ দ্রুত করলে অনেক সময় দেখা যায় যে এই কিছু মিস করে ফেলতেছেন। এর জন্য চাচ্ছি যে আস্তে আস্তে করব, কিন্তু ভালো করে শিখে, কিন্তু ভালো মতো চাই যে আমরা শিখি অল্প, কিন্তু সেটা যেন অবশ্যই ভালো মতো বুঝি। তো কথা না বাড়াই, তা শুরু করে দেই। আজকে তৃতীয় পর্যায়ের প্রথম অর্ধেক, অর্থাৎ 10টা করব। আর আজকে অপশন লিখবো না, অপশন না লিখে প্রশ্নগুলো লিখবো, প্লাস হচ্ছে সেটা সলিউশনটা বুঝে দেবো। অপশন লেখার দরকার হবে না, সময়টাই করব না, 10টা করব কিন্তু বুঝি সুন্দর করে আজকে। তাহলে আমরা প্রথমটা শুরু করি। প্রথম কোশ্চেন 1 নাম্বার পাটিগণিতে, সেটা বলছে হচ্ছে যে পর তিনটি পরপর মৌলিক সংখ্যা, তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল 91, শেষ দুটির গুণফল 143 হলে সংখ্যা তিনটি কত? তাহলে কোশ্চেনটা আবার একটু ভালো করে বুঝি। কোশ্চেনটা বলছে যে তিনটা আমার মৌলিক সংখ্যা আছে, যেখানে প্রথম দুইটা হচ্ছে অর্থাৎ তিনটা মৌলিক সংখ্যা এ বি সি, তিনটে হচ্ছে মৌলিক সংখ্যা, যেখানে হচ্ছে প্রথম দুইটার এই দুইটার গুণফল হচ্ছে 91। প্রথম দুইটা গুণ করলে হয় 91, এবং শেষের দুইটা অর্থাৎ বি আর সি কে গুণ করলে হয় হচ্ছে কত হবে? 143। তাহলে সংখ্যা তিনটা কত? এই সংখ্যা তিনটা কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখেন প্রথম দুইটার গুণফল 91, তাহলে 91 মানে হচ্ছে এই 91 সংখ্যাটা হচ্ছে এই দুইটা সংখ্যা মিলে, এ আর বি মিলে 91। তাহলে 91 কে ভাঙলে কয়টা দুইটা সংখ্যা পাবো? একটা পাবো কত? 91 কে ভাঙলে 7 13 91, অর্থাৎ একটা 7 হয় আর একটা হচ্ছে কত? 13 হয়। 7 13 91। আবার বলছে পরের এটা
পরের কয়টা গুণফল হচ্ছে 43। তাহলে দেখি পরের দুইটা 143 143 এটাকে ভাঙলে হয় একটা হচ্ছে কত 13 আর 11। তাই এই পাশেরটা যদি 13 হয় তাহলে এটা কত 11। অর্থাৎ সংখ্যা তিনটি তার মানে কত কত সংখ্যা তিনটি দেখেন এখন তার মানে 7 13 11। সংখ্যা তিনটি কত কত 7 13 11। দেখেন 91 কে ভাঙলে দুইটা সংখ্যা পাওয়া যায়, সেটা হচ্ছে 91 সমান কত 7 13 91। তাহলে একটা 7 আর 13। আর 143 কে ভাঙলে দুইটা সংখ্যা পাওয়া যায় 11 ইনটু 13। তার মানে দুইটার মধ্যে কমন কে 13, তাই 13 হচ্ছে মাঝখানেরটা অর্থাৎ এইটা। অর্থাৎ দেখেন প্রথম দুইটার গুণফল হচ্ছে কত 7 13 91। আর পরের দুইটার গুণফল হচ্ছে কত 143, অর্থাৎ 13 হচ্ছে মাঝখানে। তার মানে সংখ্যা তিনটি কত 7 13 এবং 11। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কারো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন, জানাবেন। দেখেন 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার বলছে 1 থেকে 99 1 থেকে 99 সংখ্যা সমূহের যোগফল। যোগফল কত সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ 1 থেকে 99 সংখ্যা অর্থাৎ ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত। 1 থেকে শুরু করবে 1 2 3 4 এরকম যদি আমি যোগ করে যাই তাহলে হচ্ছে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত সেইটা। এখন দেখেন এটা করার জন্য ক্রমিক সংখ্যাগুলো সমান্তর ধারার সূত্র দেওয়া হয়, অথবা ক্রমিক সংখ্যার জন্য একটা সূত্র আছে। ক্রমিক সংখ্যার জন্য সূত্র কি 1 থেকে যদি n পর্যন্ত থাকে তাহলে সূত্র হচ্ছে কি দেখেন 1 থেকে যদি কি n পর্যন্ত থাকে তাহলে সূত্রটা কি ওই সংখ্যা এবং তার পরের সংখ্যা কি গুণফলকে 2 দ্বারা ভাগ। অর্থাৎ শেষ সংখ্যা এবং তার পরের সংখ্যাকে যদি 1 থেকে থাকে তাহলে কি সেই সংখ্যা এবং তার পরের সংখ্যা লিখে আমরা কি করব 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে অ্যানসার পেয়ে যাব। যেরকম এখানে বলছে কত থেকে 1 থেকে কত পর্যন্ত বলছে 99 পর্যন্ত। তার মানে আমি সমষ্টি যদি বের করতে যাই তাহলে কত হবে 99 ইনটু 100/2। এখন দেখেন এটা দিয়ে কাটলে হচ্ছে 50। আমি যদি এটাকে কাটলে 50 50 জায়গা নিয়ে এটাকে কাটলে হচ্ছে 50 শূন্য আর 5 দিয়ে কাটলে 5 9 45 এর 5 হাতে 4 5 9 45 49। তার মানে 49 50 কত 49 50 হয় অর্থাৎ 4950। তার মানে 1 থেকে 99 পর্যন্ত কত 4000। একই রকম ভাবে আরো কিছু অনেকে এটা মুখস্থ রাখে 1 থেকে কত কত পর্যন্ত। আশা করি এমনি বুঝতে পারছেন এটা। তাহলে এটা হচ্ছে সূত্র, ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি সূত্র হচ্ছে এটা n * n + 1/2। অর্থাৎ বাংলায় যদি বলি সহজভাবে সেটা হচ্ছে সেই সংখ্যা এবং তার পরের সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব, গুণফলকে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে দ্রুত পেয়ে যাব অ্যানসার। আচ্ছা, আর অনেকে এটা মুখস্থ রাখে, এটা সূত্র অনেক সময় আসে। আর দেখেন অনেকগুলো কেউ অনেক মুখস্থ রাখে, যেটা এটা যদি কত পর্যন্ত থাকে এটা 49 পর্যন্ত যদি থাকে তাহলে অ্যানসার কত হয়। কেউ মনে রাখে 50 হলে অ্যানসার কত হয়, 99 হলে অ্যানসার কত হয়, 100 হলে কত হয়, 1 থেকে 100 পর্যন্ত যোগফল কত। এটা হচ্ছে 50 50, এটা হচ্ছে 49 50 মুখস্থ রাখে। যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল কত 50 50, 1 থেকে 99 পর্যন্ত কত 49 50, এভাবে মনে রাখে। এটা হইলে কত হবে, তার মানে কি 50 আর 51 রে আমরা 2 দ্বারা ভাগ করব, সেটা করলে কত হবে 50 রে কাটলে হবে 25 25 51 4 1275 হবে 1275। আর 49 পর্যন্ত হইলে কত হবে তাহলে 1225।
এই কয়টা মুখস্থও রাখে অনেকে, আপনিও চাইলেও মুখস্থ রাখতে পারেন। আর এইভাবে বের করেও করা যায়, অন্য যে কোনো সংখ্যা আসলে বের করে দিবেন। আর এই কয়টা আসলে অনেক সময় পরীক্ষা দ্রুততার করার স্বার্থে অনেকে মুখস্থও রাখে। দ্রুত 1 থেকে 49 হলে কত? 1225। 1 থেকে 50 হলে 1275। 49 হলে 1 থেকে 99 হলে কত? 49 50। 100 হলে কত? 50 50। অনেকে মুখস্থ রাখে। আশা করি আপনারা রিটেনও বুঝতে পারছেন। আর কি দ্রুত গতির জন্য, এমসিকিউর জন্য এই চারটা মনে রাখতে পারেন, এই কয়টাই বেশি আসে। এটা অনেকবার আসছে, ওই 49 হয় 99 অথবা কত 100 দিয়ে অনেকবার আসছে। তাই আপনিও চাইলে একটু মুখস্থ রাখতে পারেন অন্যদের মতো করে। কিন্তু আপনার সূত্রটা জানা থাকলে যে কোনো, এই সূত্রটা জানা থাকলে যে কোনো সংখ্যায় দিক না কেন আপনি পারবেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন আসি। 3 নাম্বার বলছে দুইটি নাম্বার কি প্রশ্ন বলছে যে দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু 2 এবং 2 ও কত 360, অর্থাৎ গসাগু হচ্ছে 2 এবং লসাগু হচ্ছে 360। একটা সংখ্যা যদি 10 হয় তাহলে অপর সংখ্যা কত? দেখেন, লসাগু গসাগু নিয়ে একটা সূত্র আছে যে কি দুইটি সংখ্যার গুণফল, অর্থাৎ একটি সংখ্যা এবং অপর সংখ্যা, দুইটা সংখ্যার গুণফল লসাগু ইনটু গসাগু। আমি একটু ইংলিশে লিখলাম, আপনারা বাংলায় লিখবেন যে দুইটি সংখ্যা, একটি সংখ্যা প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু কি? লসাগু ইনটু গসাগু। তাহলে দেখেন, একটা সংখ্যা আমার 10 দিয়ে আছে, অপর সংখ্যাটি কি করতে হবে? বের করতে হবে। আর তার মধ্যে থেকে লসাগু দিয়ে আছে কত? 360, আর গসাগু দিয়ে আছে 2। আমি যদি কাটাকাটি করি 100 100 কাটা দিলাম, তার মানে এই পাশে রইল কত? বি। আর ওই পাশে 36 ইনটু 2, তার মানে হচ্ছে কত? 72। তার মানে অপর সংখ্যাটি কত হবে আমার? 72। অপর সংখ্যাটি 72। আশা করি বুঝতে পারছেন। দেখেন 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বারে কি বলছে? সর্বমোট কত সংখ্যক গাছ ফলের একটি বাগানে 7, 14, 21, 35, 42, ঠিক আছে? এত সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না।
দেখেন আমাকে কি বলছে যে আপনি একটা বাগানে আপনি গাছ লাগাবেন, কিন্তু কতগুলো গাছ আপনি লাগাবেন, যেখানে হচ্ছে কি আপনি যদি 7টা সারিতেও গাছ লাগান অথবা 14টা সারিতেও গাছ লাগান অথবা 21টি সারিতেও গাছ লাগান, যদি সারি 21টি বানান বা 35টি বানান বা 42টি বানান, যাই বানান না কেন, এতগুলো সারিতে গাছ লাগাইলেও কোনো কি অবশিষ্ট হবে না। অর্থাৎ প্রত্যেক সারিতে আপনি গাছ সমান সংখ্যকভাবে প্রত্যেক সারিতেই আপনি কি গাছ লাগাইলেও আপনার কি কোনো প্রবলেম হবে না। অর্থাৎ এখানে আপনাকে কি বলছি, এখানে করতে হবে কি লসাগু না গসাগু। দেখেন আমি 7টা সারিতেও গাছ লাগাইতে পারি, 14টা সারিতেও গাছ লাগাইতে পারি, 21টা সারিতেও আমি গাছ লাগাইতে পারি, যেখানে একটাও কম বেশি হবে না। অর্থাৎ আমি এমন সংখ্যক গাছ নিয়ে যাব যেখানে হচ্ছে কি এগুলো সারিতেও যদি বিভক্ত করি তাহলে কোনো প্রবলেম হবে না। অর্থাৎ সেই আমাকে অবশ্যই গাছটা কি হইতে হবে, গাছের সংখ্যাটা অবশ্যই কি 7-এর গুণিতক হইতে হবে। যদি 7টা সারিতে লাগাই, এক একটা সারিতে যদি 10টা করে লাগাই, মনে করেন 7-10-70টা গাছ নিয়ে যেতে হবে, এরকম যে অবশ্যই 7-এর গুণিতক সেই গাছের সংখ্যাটা। একই রকম ভাবে কত, যদি 14টা সারিতে গাছগুলো যদি গুনি তাহলে কি অবশ্যই 14-এর গুণিতক হইতে হবে। অর্থাৎ সবগুলো সংখ্যার কি হইতে হবে, গুণিতক হইতে হবে। তাহলে সবগুলো সংখ্যার গুণিতক মানে সাধারণ গুণিতক, তাহলে সাধারণ আর কি কমপক্ষে, কারণ আমি তো আরো বেশি নিতে পারি, এর জন্য কি তার মানে কমপক্ষে সর্বনিম্ন, তার মানে এটা আমাকে লসাগু করতে হবে। অর্থাৎ গুণিতক নিয়ে যে অঙ্ক করা হয় সেটা কি লসাগু। অর্থাৎ এই অঙ্কটা করতে গেলে আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করলেই আমি বুঝতে পারবো যে আমাকে এতগুলো গাছ নিয়ে যেতে হবে বাগানে, ঠিক আছে। তাহলে কতগুলো গাছ লাগবে যেখানে আমার একটাও কম বেশি হবে না। অর্থাৎ আমি যদি কি মনে করেন 10টা গাছ নিয়ে যাই, তাহলে কি 7টা সারিকে বিভক্ত করতে গেলে তো আমার 3টা অবশিষ্ট হতে হবে। তাহলে কি আমি পারবো, তাই আমার 10টা গাছ নিয়ে গেলে হবে না, আমাকে অবশ্যই 7-এর গুণিতক নিয়ে যেতে হবে। একই রকম ভাবে যদি আমি 14টা সারিতে বিভক্ত করি তার মানে আমাকে 14-এর গুণিতক হইতে হবে। অর্থাৎ এতগুলো যদি সারিতে বিভক্ত করলেও কোনো গাছের একটা গাছও অবশিষ্ট হবে না। অর্থাৎ প্রত্যেকটির গুণিতক হইতে হবে এমন সংখ্যক আমি কি নিব, গাছ নিব। তাহলে প্রত্যেকটির গুণিতক অর্থাৎ সাধারণ গুণিতকের কি মানে লসাগু করা, তাহলে সেই লসাগু করতে হবে। আমরা সাধারণত এরকম সারি দেখলে লসাগু করে দিই, কিন্তু কেন করি সে কথাটা কি অনেকে চিন্তা করেছেন এতদিন? হয়তো অনেকেই চিন্তা করেন না, খালি আমি সারি দেখছি এতগুলো সারি আছে তার মানে লসাগু করতে হবে, কিন্তু কেন করতে হবে এই যে কথাটা একটু চিন্তা করুন। যে গাছগুলোকে কি করতে হবে, 7টা সারিতে রাখতে হবে। তার মানে আমি যদি মনে করেন 20টা গাছ নিয়ে যাই, তাহলে আমি কি 7টা সারিতে রাখতে পারবো? 7 দুগুণে 14, আমার অবশিষ্ট 6টা গাছ থেকে যাবে। অথবা একটার মধ্যে কি 20টা গাছ নিয়ে গেলে দুইটার মধ্যে কি 6টার মধ্যে 3টা করে দিলাম, একটার মধ্যে কি করে যাব, কম করে যাব, এরকম। তার মানে আমাকে সবগুলোতেই আমি সমানভাবে দিতে পারবো না। এর জন্য আমাকে এমন সংখ্যক গাছ নিতে হবে যেগুলো এগুলোর গুণিতক, অর্থাৎ 7-এর গুণিতক হয়, 14-এর গুণিতক হয়, 21-এর গুণিতক। অর্থাৎ সবগুলোর যেহেতু গুণিতক তার মানে সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সেটাকে কি বলা হয়, লসাগু। সুতরাং আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। কি এতদিন খালি সারি দেখলে আমি লসাগু করে দিছি, কিন্তু কেন করছি কথাটা কি চিন্তা করেছেন? আজ হয়তো কথাটা বুঝতে পারছেন কেন লসাগু করতেছি, ঠিক আছে। আপনিও অনেকে প্রশ্ন করে দেখেন, কথাটার উত্তর দিতে পারবে না যে কেন লসাগু করি, যে সারি থাকলে লসাগু করি, কেন কেন সারি থাকলে লসাগু করি। আমাকে বুঝতে হবে যে এখানে আমাকে এগুলোর গুণিতক জিনিসটা নিতে হবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন কেন আমি লসাগুটা করতেছি। ওকে, তার মানে আমাকে লসাগু করতে হবে 7, 14, 21, 35 ও 42 এগুলো লসাগু করতে হবে। কারণ আমি সাধারণভাবে লসাগু করলেই অ্যান্সারটা বের হয়ে যাব। আবার এইভাবে লসাগু করি, তাহলে লসাগু করলে কি হয়, যদি জোড় থাকে তাহলে অবশ্যই 2 দ্বারা নিতে হয়। তাহলে 2 আছে, 2 জায়গায় অন্তত জোড় আছে, তার মানে আমার 2 দ্বারা নিতে হবে। এটা হচ্ছে মৌলিক উৎপাদক, অবশ্যই মৌলিক সংখ্যা দ্বারা আমাকে উৎপাদক নিতে হবে। 2 দ্বারা করলে হচ্ছে 7, এটাও 7 হয়ে যাব। যেগুলো না যায় সেগুলো সুন্দর করে ওইভাবে লিখে দিতে হবে, যেগুলোর সাথে ভাগ যাবে শুধু সেগুলোই। 21, 35 আর এটাকে করলে হবে 21। এখন আবার কি, যদি 3 দ্বারা যায় সেটা নিতে হবে। তাহলে এখানে দুইটা সংখ্যা 21 আছে, তার মানে আমি এখান থেকে 3 নিতে পারি।
3 নিলে এটা 7 7, এটাও 7 হয়ে যাব, এটা 35 আর এটা 7। এখন এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড় মৌলিক উৎপাদক কত আছে? 5 আছে। মৌলিক সংখ্যা 5, 5 দ্বারা কিন্তু কমপক্ষে 2টাকে যায় না। তারপরে বড় কত আছে? 7। তার মানে এখানে 7 দ্বারা নিতে হবে। এই হচ্ছে 1 1 1 5 1 1 1 হইলে আর সেগুলো নিতে হয় না। তার মানে এখানে আছে 5। তার মানে সুতরাং আমার লসাগু কত? লসাগু দাঁড়াচ্ছে হচ্ছে কত? 2 একটা, 3 একটা, 5 একটা, 7 একটা, অর্থাৎ 5 7টা 35। 35 কে 3 দ্বারা গুণ করলে হয় 105। 105 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে কত? 210। অর্থাৎ 210 কে যদি আমি 4 নেই তাহলে কি যে কোনো এতগুলো সারি যদি করি তাহলেও কোনো প্রবলেম নাই। অর্থাৎ 42টা যদি সারি করি তার মানে এক একটা সারিতে মাত্র 5টা করে গাছ পড়বে। দেখেন 210 কে যদি আমি কি 42 দ্বারা ভাগ করি তাহলে 5টি, অর্থাৎ প্রত্যেক সারিতে 5টা করে গাছ পড়তেছে। একই রকম যদি আমি 2100 কে যদি কি 210টাকে যদি আমি কি 21টি সারিতে ভাগ করি তার মানে প্রত্যেক সারিতে 10টি করে গাছ পড়তেছে। অর্থাৎ আমার গাছের সংখ্যা কত? 210। এইভাবে আমি কাজটা করতে পারি। আশা করি বুঝতে পারছেন। আবার বলছিলাম যে এই যে এত বড় দেখা যাইতেছে, ইচ্ছা করলে আপনি এখানে সংক্ষিপ্ত করতে পারতেন লসাগু। কিভাবে সংক্ষিপ্ত করতে পারতেন? আমি বলছিলাম যে দেখবেন যে সবচেয়ে বড় সংখ্যা গুলো থেকে কি যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ যায় সেগুলো দ্বারা নেওয়ার চেষ্টা করবেন না। যেরকম দেখেন এই যে সবচেয়ে বড় দুইটা সংখ্যা আছে কত? 35 35 আর হচ্ছে কি 42। দেখেন আমি 7 কিন্তু 35 কেও ভাগ যায় 42, তাই 7 লেখার কোনো আমার দরকার ছিল না। না লিখলেও আমি লসাগু করলেও একই অ্যান্সার আসবে। 14 14 42 কে দ্বারা ভাগ যায়, 3 14 42, তাই 14 আমার নেওয়ার দরকার নাই। 21 42 কে ভাগ যায়, তাই 21 নেওয়ার দরকার নেই। অর্থাৎ 35 আর 42 এর যদি আমি লসাগু করি তাহলেও হয়ে যাব। এরকম দেখতে মনে করেন অনেক ই লাগতেছে, আর নৈবিত্তিকের সময় এতক্ষণ লিখতে তখন কি করবেন? ছোটগুলো বাদ দিলেও লসাগু হবে, সেম অ্যান্সার আসবে। দেখেন এখানে কি তো 35 আর 42 এর মধ্যে কত বার যায়? 5 দ্বারা যায়। 5 দ্বারা করলে এটা হবে 7 আর এটা হবে কত? 6। তাহলে হচ্ছে আমার এটাই হচ্ছে লসাগু। অ্যান্সার কি কি দেখেন, 5 7 6, 6 7 42, 42 10 দ্বারা গুণ করলে 210। দেখেন কত সহজেই লসাগুটা হয়ে গেল। এর জন্য বলি কখনো যদি দেখবেন যে কি সবচেয়ে বড় দুইটা নেবেন, প্লাস যদি নিচের গুলো দ্বারা যেটা দ্বারা ভাগ অন্যগুলো দ্বারা যদি ভাগ যায় সেগুলো কি বাদ দিয়ে দিবেন। যদি ভাগ না যায় তাহলে তাদের সাথে অ্যাড করবেন। যদি মনে করেন 21 দ্বারা ভাগ না যায় তাহলে 21 অ্যাড করতাম এখানে। যেহেতু ওগুলো দ্বারা ভাগ করছে তো এগুলো নিয়ে আমার দরকার হয় নাই। ঠিক আছে, এই তিনটা নিয়ে দরকার হয় না। 45 আর 42 এর লসাগু করলেই আমার সম্পূর্ণটুকু লসাগু বের হয়ে যাবে। দেখছেন সেম অ্যান্সার বের হয়েছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 5 নম্বর কোশ্চেন। পাঁচ নম্বর বলছে ক ও খ একত্রে একটি কাজ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। খ একা কাজটি 14 দিনে শেষ করতে পারে। ক একা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে। যদি আমার কি বলছে, ক যদি একা ওই কাজটা করতে যায় তাহলে কত দিন। দেখেন দুইজনে একত্রে করলে 10 দিন লাগে। একত্রে করলে কত দিন লাগে?
10 দিন। আর খ একা করলে কত দিন লাগে? এতদিন। অর্থাৎ আমরা প্রথমে একদিনে বের করি কাজটা, অর্থাৎ ক প্লাস খ। আমি সলিউশনটা কিভাবে করব লিখবো যে কি ক আর প্লাস খ একত্রে একদিনে করে। দেখেন 10 দিনে কিন্তু কাজটা শেষ করে, অর্থাৎ 10 দিনে একটা কাজ করে, অর্থাৎ একদিনে তাহলে কতটুকু কাজ করে? একদিনে করে কত? 1/10, মানে 10-এর এতটি কাজ, অথবা এত অংশ কাজ। অংশ কাজ লিখতে পারেন অথবা এতটি কাজ লিখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ ক প্লাস খ কি একদিনে কি একদিনে করে কি 10 দিনে যদি সম্পূর্ণ কাজ করে তাহলে একদিনে করে কত? তাহলে 10/1 কাজ বা এতটি কাজ। আর খ কত বলা আছে? খ বলা আছে 14 দিনে কাজটা শেষ করে, তার মানে একদিনে কতটুকু করে? 14/1। তার মানে আমি যদি এই দুইটা বিয়োগ করি, অর্থাৎ আমি যদি এই দুইটা বিয়োগ করি তাহলে কি আসতেছে? কটুকু বাকি থাকবে, অর্থাৎ ক একদিনে কতটুকু করে। অর্থাৎ 2 জনের থেকে যদি একজনেরটা বাদ দেই তাহলেই তো 2 জন, তাহলে ক একদিনে করে কতটুকু? দেখেন এই দুইটার বিয়োগফল, অর্থাৎ 1/10 - 1/14 এতটি কাজ। মানে এখানে শুধু লসাগু করব, আমার এই হয়ে যাবে। তাহলে এই দুইটার লসাগু হচ্ছে কত? 10 আর 14 লসাগু হচ্ছে কত হবে? 70। কত? 70। তাহলে হচ্ছে কি 70 দিয়ে করলে কত হয়? এটা করলে 7 আর এটা হচ্ছে 5। 2 থাকে 70 এর 2টা কাটলে হচ্ছে 35, 1/35 ঠিক আছে। তাহলে একদিনে কিন্তু কত অংশ কাজ করতেছে? 35/1 অর্থাৎ সম্পূর্ণ কাজটি করতে কত দিন লাগবে? সুতরাং ক সম্পূর্ণ কাজ করে অথবা একটি কাজ করে বা কাজটি করে। ক সম্পূর্ণ কাজ করে, শুধু এটাকে উল্টে দিলেই হবে, কারণ একদিনে করে 35/1, অর্থাৎ কাজটা 35/1 অংশ করে একদিনে, তার মানে কি সম্পূর্ণ করতে 35 দিন সময় লাগবে। সুতরাং কাজটি ক সম্পূর্ণ কাজটি করে, শুধু এটাকে উল্টিয়ে দিই, 35 দিন। আশা করি বুঝতে পারছেন। এইটা হচ্ছে এভাবে আপনি রিটেন দিতে পারেন, এভাবে আপনি রিটেন দিবেন। এটা বীজগণিতিক পদ্ধতিতেও দেওয়া যায়, এক্স ধরে করা, ঠিক আছে। বীজগণিতিক পদ্ধতিতেও করা যায় এক্স ধরে করে, আবার টেকনিকেও এখন করব। এখন দেখেন এটাকে আমি যদি কি টেকনিকই করি, যদি টেকনিকে করি তাহলে কি রকম? আমি বলছিলাম এর আগে একা কাজ টেকনিকে করার নিয়ম কি? পরে হচ্ছে গুণফল আর নিচে হচ্ছে বিয়োগফল। অর্থাৎ একা কোনো কাজ বের করতে বললে 2 জনের মধ্যে থেকে, তাহলে কি করবেন? উপরে গুণফল করে দিবেন আর নিচে বিয়োগফল করে দিবেন। দেখি তো, তাহলে সংখ্যা দুটো কত? 10 আর 14। তাহলে 14 গুণন 10 আর হচ্ছে কত নিচে বিয়োগফল, 14 আর 10 এর বিয়োগফল কত? 4। এখন কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 14 কে হচ্ছে কত হয়? 7। আর এখানে 2 থাকে, 4 কে কাটলে, আর 2 10 কে করলে হয় 5। 5 7 কত? 35 দিন। তাহলে হয়ে গেল। এটা হচ্ছে নৈমিত্তিকের সময় দ্রুত করার স্বার্থে আপনি এই কাজটা করতে পারেন, যে একা বের করতে বললে গুণফলকে বিয়োগফল দ্বারা ভাগ করব, আচ্ছা বের হয়ে যাবে। আর যদি একত্রে করতে বলে তাহলে নিচে যোগফল, নিচে শুধু যোগফল। দেখুন 6 নাম্বার কোশ্চেন দেখুন। 6 নাম্বার বলছে 150 মিটার লম্বা ট্রেন 450 মিটার লম্বা প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে অতিক্রম করলে
করলে প্রতি সেকেন্ডে বেগ কত, প্রতি সেকেন্ডে বেগ কত বা গতিবেগ কত, এইটা বলছে। দেখেন আপনি যখন একটা প্ল্যাটফর্মকে, এই যে মনে করেন এতটুকু, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মকে অতিক্রম করে যাবে কি একটা ট্রেন। দেখেন ট্রেন যখন একটা অতিক্রম করে যায়, মনে করেন এটুকু পরেরটুকু হচ্ছে ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য বলছিল 150, ট্রেনের দৈর্ঘ্য 150 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 450। আপনি যখন এই সামনে আসলেন তখন মাত্র কি প্ল্যাটফর্মের শুরু, আপনি যখন এই মাথার এখানে আসবেন তখন প্ল্যাটফর্মের মাথা শেষে গেছে, কিন্তু আপনি প্ল্যাটফর্মটা অতিক্রম করেন নাই। অর্থাৎ এইখান থেকে 400 মিটার অতিক্রম, 450 মিটার অতিক্রম করার পর আপনি শুধু ওইটার শেষ মাথায় গেছেন, তাই বলে কি প্ল্যাটফর্মটা অতিক্রম করতে পারেন না। অর্থাৎ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে আপনাকে নিজে 150 কি করতে হবে, অতিক্রম করে যেতে হবে, নিজের এই ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করে যেতে হয়। অর্থাৎ প্ল্যাটফর্ম বা ব্রিজ এগুলো অতিক্রম করতে বললে তখন কি করে দিয়ে নিজের দৈর্ঘ্যটাও কি করে দিতে হয়, যোগ করে দিতে হয়। অর্থাৎ টোটালটাকে কতটুকু করতে হবে, দূরত্ব অতিক্রম করতে হবে 600, কত 600 মিটার। তার মানে আমি যদি এটা ঐকিক নিয়মে করি তাহলে লিখবেন, প্রথমে লিখবেন সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে কত 600, তখন লিখবেন যে কি 20 সেকেন্ডে যায় কত, 20 সেকেন্ডে যায় বা অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে কত, দূরত্ব অতিক্রম করে 600 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত করে, আর 1 সেকেন্ডে করে যেটা সেটাই তো বেগ, ঠিক আছে। তাহলে কি 1 সেকেন্ডে এটাকে আমরা কি শুধু 20 দ্বারা ভাগ করব, তাহলেই आंसर বের হয়ে যাবে। কত হয় 30 মিটার। অর্থাৎ 1 সেকেন্ডে সে 30 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ তার বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে সে 30 মিটার যায়। আপনি এভাবে ঐকিক নিয়মে করতে পারেন, আবার সূত্রের মাধ্যমেও করতে পারেন। আপনি ঐকিক নিয়মেও করতে পারেন যে 20 সেকেন্ডে যায় 600 মিটার, 1 সেকেন্ডে যায় কত 30 মিটার। তাহলে 1 সেকেন্ডে যা যায় সেটাই তার গতিবেগ, অর্থাৎ গতিবেগ এত। আবার চাইলে সূত্র দিয়েও করতে পারেন। সূত্র কি, d কি vt, d কত vt। এখানে d মানে দূরত্ব, তাহলে দূরত্ব কত দেখেন 600, বেগ মানে বেগ চাইছে যেটা আপনাকে চাইছে, আর সময় মানে 20 সেকেন্ড, কাটাকাটি করি 2 দিয়ে কাটলে 30, অর্থাৎ বেগ হচ্ছে 30। সুতরাং বেগ সমান কত 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 30 মিটার যায়। ক্লিয়ার? সূত্র দিয়েও করতে পারেন, আপনি ঐকিক নিয়মেও করতে পারেন। এটা ছিল 6 নম্বর কোশ্চেন। দেখেন 7 নাম্বারটা এরকমই বলছে, রাজশাহী থেকে খুলনার দূরত্ব 282 কিলোমিটার। রাজশাহী থেকে খুলনার দূরত্ব এত কিলোমিটার। একটি বাসে 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী আসলো, খুলনা হতে কি হলো রাজশাহী আসলো। খুলনা হতে রাজশাহীতে আসতে 7 ঘন্টা লাগছে। বলছে পথে বাসটি 1 ঘন্টা কি করলো, বিরতি করলো। বাসটির গড় গতিবেগ ঘন্টায় কত, বাসটির বেগ কত সেটা চাইছে, ঠিক আছে। দেখেন সে কিন্তু দূরত্ব অতিক্রম করছে কত 200 কত
কিলোমিটার, 282 কিলোমিটার দূরত্ব গেছে। আর গতিবেগ বের করে কি একক সময় যেটা যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই, যেরকম কিছুক্ষণ আগে করলাম 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে যতটুকু মিটার সেটা। ঠিক আছে, এরকম এখানে ঘন্টায় শেষে তাহলে 1 ঘন্টায় আমরা বের করব সেটাই। কিন্তু এখানে দিয়ে আছে 7 ঘন্টায় সে আসছে, কিন্তু মাঝখানে কি করছে 1 ঘন্টা বিরতি নিছে। তার মানে কি 1 ঘন্টা তো বাসটা স্টপ ছিল, তাহলে বাসটা তো আর চলে নাই। তাহলে তার মানে কি বাস কি, তার মানে আমি যদি বিরতিহীন ভাবে আসতাম তাহলে 6 ঘন্টা সময় লাগতো। অর্থাৎ 6 ঘন্টায় যায় কত, 6 ঘন্টায় দূরত্ব অতিক্রম করে কত, 282 কিলোমিটার 6 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কতটুকু যায়, 6 দ্বারা শুধু ভাগ, 6 দ্বারা ভাগ করব তাহলেই आंसर হয়ে যাবে। আর 6 দ্বারা ভাগ করলে কত, 4 6 24, 4 6 7 42, অর্থাৎ কত, 1 ঘন্টায় যায় 47 কিলোমিটার। অর্থাৎ তার বাসটির গতিবেগ ছিল ঘন্টায় 47 কিলোমিটার। আশা করি বুঝতে পারছি সবাই। বাসটির গতিবেগ কত, ঘন্টায় 47 কিলোমিটার। সূত্র দিয়েও করা যায়, নো প্রবলেম। কিছুক্ষণ আগে যে সূত্র দিলাম সূত্রের মধ্যে বসিয়ে দেন, হয়ে যাবে। দেখেন 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার বলছে শতকরা বার্ষিক, আচ্ছা গতিবেগ নিয়ে আরেকটা আছে ওইটা আগে করে নেই। 8 নাম্বার কোশ্চেন হচ্ছে এক ব্যক্তি গতিবেগ নিয়ে 3টা দিছে। এক ব্যক্তি গাড়ি যোগে ঘন্টায় 60 কিমি বেগে কিছু দূর অতিক্রম করে ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো, অবশিষ্ট পথ যায়। কোশ্চেন হচ্ছে সে মোট 5 ঘন্টায় 200 কিলোমিটার যায়। এখন প্রশ্ন হচ্ছে সে 60 মানে অর্থাৎ প্রথমে 60 কিলোমিটার পার ঘন্টা, 60 কিলোমিটার পার ঘন্টা বেগে কত কিমি গিয়েছিল। অর্থাৎ 60 কিলোমিটার বেগে ঠিক কিমি মোট কতটুকু গিয়েছিল সেটা। 200 মোট গেছে 200, তার মধ্যে থেকে 60 কিলোমিটার বেগে কতটুকু গেছে সেটা। প্রশ্নটা আবার একটু পড়ি, যে এক ব্যক্তি গাড়ি যোগে ঘন্টায় যাওয়া শুরু করলো। অর্থাৎ আমি যদি মনে করি যে এইখান থেকে এ থেকে আমি কি পেলাম, বি পর্যন্ত যাব, এটা হচ্ছে এ বিন্দু আর এই হচ্ছে বি বিন্দু। এটুকুর দূরত্ব হচ্ছে কত, 200। এটুকু যাইতে সে 5 ঘন্টা, এই দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, সেইটুকু যাইতে মোট 5 ঘন্টা সময় লাগাইছে। সেইটুকু যাইতে 5 ঘন্টা সময় লাগছে, কিন্তু কি সে কিছু দূর আসছে, কতটুকু, কিছু দূর আসছে 60 কিলোমিটার বেগে। মনে করলাম এই পি বিন্দু পর্যন্ত আসছিল সে 60 কিলোমিটার, আর পরেরটুকু গেছে 40 কিলোমিটার বেগে। কথাটা কি বুঝতে পারছি? অর্থাৎ আমি প্রথমে এর থেকে যাত্রা শুরু করছিলাম, প্রথমে গেলাম কত কিলোমিটার বেগে যাওয়া শুরু করছিলাম, 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার বেগে আমি যাত্রা শুরু করছিলাম। কিছু দূর যাওয়ার পরে বাকিটুকু আমি কত গেছিলাম, বাকিটুকু 40 কিলোমিটার পার আওয়ারে গেছি, কিন্তু আমি টোটাল গেছি 5 ঘন্টা কত, 200 কিলোমিটার। এইখান থেকে আসলে সমীকরণটা গঠন করব। তাহলে আমি কি লিখতে পারি, প্রশ্ন মতে প্রথমে ধরে নেবেন, ধরি যে কি 60 কিলোমিটার বেগে সে x ঘন্টা গিয়েছিল, কতটুকু, x ঘন্টা, কারণ টোটাল আমি 200 মিল করব। টোটাল
মোট দূরত্ব কত 200। তাহলে কিছুক্ষণ আগে দেখেন দূরত্বের একটা সূত্র লিখছিলাম, দূরত্ব সমান কি ভিটি। দূরত্ব সমান কি ভিটি, অর্থাৎ দূরত্ব বের করতে গেলে সব বেগ এবং সময় আমরা কি করব গুণন করব। তাহলে দেখেন প্রথম অংশ খালি ধরে নিব যে x 60 কিলোমিটার বেগে কত ঘন্টা গিয়েছিল x ঘন্টা, শুধু এইটুকু ধরে নিব। তার মানে কি যদি 60 কিলোমিটার বেগে x ঘন্টা যায় তার মানে কি কতটুকু দূরত্ব হবে, তাহলে কি বেগ আর কি ঘন্টা গুণ করে দিব, তাহলে 60 * x। 60 কিলোমিটারে সে এতটুকু দূরত্ব গেছে, তাহলে বাকিটুকু কত, বাকি কিন্তু আছে 40 কিলোমিটার বেগে গেছে। এটুকু কতটুকু গেছে, মোট ঘন্টা কিন্তু 5 ঘন্টা, তার মানে এটুকু কত 5 - 6। এই সময়টা হচ্ছে 5 - 6, অর্থাৎ প্রথমকার দূরত্ব, প্রথম অংশের দূরত্ব আর পরের অংশের দূরত্ব মিলা হচ্ছে কত 200। x ঘন্টায় 60 কিলোমিটার বেগে গেছিল x ঘন্টা, তাই এই দুইটার গুরুত্ব, অর্থাৎ 60 কিলোমিটার বেগে গেল কত 60x দূরত্ব, এবং কি 40 কিলোমিটার বেগে গেল কতটুকু বাকি সময়। মোট সময় যদি 5 ঘন্টা হয় তাহলে বাকি সময় কত 5 - 6। তাহলে দেখেন অনেকে এই অঙ্ক ঘন্টা ধরে করে, অনেক ঝামেলা করে। এখানে 2 লাইনে অঙ্ক হয়ে যাব, খালি যদি আমি কি দূরত্ব দিয়ে অঙ্ক করি। ব্যাংকে অনেকে কঠিন ভাবে করে, আসলে এটা হচ্ছে অনেক সহজ ভাবে, দূরত্ব দিয়ে করলে অঙ্ক সহজ হয়। আচ্ছা দেখেন তাহলে কি হয়, 60x প্লাস 40 * 5 200 মাইনাস 4x ইকুয়াল টু কত 200, অর্থাৎ 20x ইকুয়াল টু 0। তার মানে কি 60 কিলোমিটার বেগে আসলে সে গেছিলই না, x ইকুয়াল টু 0, অর্থাৎ কি সে 60 কিলোমিটার বেগে একটু রওনা দেয়নি। এইভাবে যদি এই কোশ্চেন অনুসারে অ্যান্সার করি তাহলে আবার হবে এটা, যে অ্যান্সার হবে কত 0। কিন্তু যদি আমার দূরত্ব, আসলে প্রশ্নটা আসলে ভুল, যেটা হচ্ছে কি আমি যদি কি প্রশ্নটা এখানে 5 ঘন্টার 4, এটা যদি কি 5 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টা, প্রশ্ন এইভাবেই আসছিল 5 ঘন্টায় আসছিল, যদি 5 ঘন্টা হয় তাহলে অ্যান্সার হবে কত 0। কারণ দেখেন কিভাবে, যে 5 * যদি 40 গুণ করি তাহলে 200 হয়ে যায়, অর্থাৎ 5 ঘন্টায় আমি 40 কিলোমিটার বেগে হাঁটছিলাম, 60 কিলো রওনা দিছিলাম। 60 কিলোমিটার বেগে আসলে একটু রওনা দিইনি। এই কোশ্চেন অনুসারে অ্যান্সার হচ্ছে কত 0। কিন্তু যে অপশনগুলো ছিল সেইখানে 120 ছিল, অর্থাৎ এটা মিস্টেকে 5 ঘন্টা না হয়ে এটা যদি 4 ঘন্টা হয় তাহলে অ্যান্সার 120 ঠিক হবে। দেখেন এখানে 4 ঘন্টা, এখন 5 এর জায়গায় এখানে 4 দেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ সে যদি মোট 4 ঘন্টায় 200 কিলোমিটার যায় তাহলে 60 কিলোমিটার বেগেও কিছু গেছে, 40 কিলোমিটার বেগেও কিছু গেছে। এখন দেখি তাহলে এখানে গুণ করি, তাহলে 4 4 কত 160 আর হচ্ছে 40x, তাহলে দেখেন এখানে 20x আর এখানে 200 মাইনাস 160, অর্থাৎ থাকে 40, অর্থাৎ x সমান হচ্ছে 40/20। সুতরাং x এর মান হচ্ছে কত 2 ঘন্টা, কারণ x হচ্ছিল ঘন্টা ছিল, তাহলে 2 ঘন্টা গেছে 60 কিলোমিটার বেগে, তাহলে কতটুকু দূরত্ব গেছে, কিন্তু আমাকে প্রশ্ন বলে নাই কত ঘন্টা গেছে, আমাকে প্রশ্ন বলছে 60 কিলোমিটার বেগে কত কিলোমিটার গিয়েছিল। অর্থাৎ ঘন্টায় যদি 60 কিলোমিটার যায় তাহলে 2 ঘন্টায় কত গেছে, ওই যে দূরত্ব সমান সূত্র তো আমরা জানি, এই যে আবার এখানেও আছে 60x, তাহলে কত 60 * 2 কত, অর্থাৎ 2 ঘন্টা যেহেতু গেছে, 1 ঘন্টায় যেহেতু 60 কিলোমিটার যায় তাহলে 2 ঘন্টায় কত 120 কিলোমিটার। উত্তর ছিল কত 120 কিলোমিটার। এই যে 60 * 2 = 120 কিলোমিটার, অর্থাৎ 60 কিলোমিটার বেগে সে কতটুকু গিয়েছিল 120 কিলোমিটার সে দূরত্ব অতিক্রম করছিল। আশা করি বুঝতে পারছিলেন। অর্থাৎ প্রশ্নের ডাকটা এখানে 5 ঘন্টার জায়গায় 4 ঘন্টা হলে প্রশ্নের মতো হতো, অর্থাৎ তারা টাইপিং মিস্টেকে ওইখানে 5 এর জায়গায় 4 এর জায়গায় 5 দিয়ে ফেলছিল, আর যদিও কি অপশন যদি শূন্য থাকতো তাহলে ঠিক ছিল। 5 ঘন্টায় যদি যায় তাহলে অ্যান্সার 0, অর্থাৎ সে 60 কিলোমিটার বেগে আসলে রওনাই দেয় নাই। আর যদি 4 ঘন্টা দিয়ে অঙ্কটা করি তাহলে আমার অ্যান্সার হবে কত, x এর মান 2 ঘন্টা বের হবে, অর্থাৎ সে 2 ঘন্টা চলে গেছিল 60 কিলোমিটার বেগে। তাহলে 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার যায় তাহলে 2 ঘন্টায় কত কিলোমিটার গেছে 120। আশা করি সবাই বুঝতে পারছেন জিনিসটা। ওকে, 9 নম্বরে চলে যায়।
দেখেন 9 নাম্বার বলছে শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে। এটা আমাকে কত হার সুদে, আমাকে কত হারটা চাইছে, আর সুদে মূলে 3 গুণ হবে। অর্থাৎ আমি যদি আয়ের সূত্র দিয়ে করি, আমরা এর সূত্র দিয়ে করব না, সুদ আসলে সূত্র দিয়ে করব না, এটা দিয়ে করাই হয়ে যায়। আই ইকুয়াল টু কি PNR, আমরা সূত্রটা জানি। মানে আসল যা থাকে সুদ কিন্তু কি হয়েছে, সুদের মূল্যে যদি 3 গুণ হয় তাহলে সুদ কত গুণ হইলো, 2 গুণ হইলো। তার মানে কি এখানে হবে 2p, অথবা আমি যদি কি আসলটাকে যদি x ধরি তাহলে হবে সুদ কত হবে 2x, তাহলে সেটা সুদের মূল্যে কত 3 গুণ 3x হবে। অর্থাৎ এখানে আসলটাকে কত ধরে নিছি x, তাহলে কি সুদের মূল্য হয়েছিল কত 3x, তাহলে সুদ হয়েছিল কত এই 3x এর থেকে কত আমার আসল x বাদ দিলে এই 2x হচ্ছিল এত। আর আমাকে কত 10 বছর টাইম n সমান কত দিয়ে দিয়েছে 10 বছর দিয়ে দিয়েছে, আমরা বসিয়ে দিই n এর মান 10 আর পার্সেন্টেজটা কত পার্সেন্টেজ সেটা বের করতে হবে, মানে আর তা আমাকে বের করতে হবে। তাহলে দেখেন x x কাটা বাকি থাকে কত 2/10, এটা হচ্ছে r এর মান। আর আমি যদি পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে 100 দ্বারা গুণ করে দিব। পার্সেন্টেজ প্রকাশ করলে কি করে দিব 100 দ্বারা গুণ, কারণ এইটুকু হচ্ছে আমার r এর মান, r এর মান হচ্ছে 2/10। পার্সেন্টেজ প্রকাশ করতে করলে কি করতে হয় 100 দ্বারা গুণ করে দিতে হয়, আর 100 দ্বারা গুণ করে দিলে কত পার্সেন্ট হবে 20%। অর্থাৎ তার রেট ছিল কত 2 হচ্ছে কত এত, অথবা পার্সেন্টেজে 20%, পার্সেন্টেজে কত 20%, কারণ আমাকে বার্ষিক শতকরাই চাইছে, 100 এ চাইছে, 100 এ হচ্ছে কত পার্সেন্ট 20%। লাস্ট কোশ্চেন, আমাদের আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে 10 নাম্বার কোশ্চেন। দেখেন 10 নাম্বার কোশ্চেনে কি বলছে, কোন শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে তার সহপাঠীর সমান টাকা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। ওই শ্রেণীতে কতজন ছাত্র ছাত্রী আছে। দেখেন কোশ্চেন কি বলছে, যতজন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে তার সহপাঠীর সমান টাকা দিল, এতে আমার কত টাকা হচ্ছে 420 টাকা হয়েছে। তাহলে ওই শ্রেণীতে কতজন ছাত্র ছাত্রী ছিল, ধরে নিলাম ছাত্র সংখ্যা হচ্ছে x, ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে x, তাহলে তার সহপাঠী কতজন আছে। আচ্ছা একটা ক্লাসে যদি কি 10 জন ছাত্র থাকে তাহলে প্রত্যেকটা ছাত্রের সহপাঠী কতজন থাকে, তাহলে সে বাদে কিন্তু বাকি জনগুলো হচ্ছে তার কি সহপাঠী, অর্থাৎ প্রথম জনের সহপাঠী হবে কি বাকি 9 জন, প্রত্যেক জনের সহপাঠী হবে কি তার চেয়ে এক কম থাকে। তাহলে যদি ছাত্র সংখ্যা x হয় তাহলে সহপাঠীর সংখ্যা কত x - 1, x - কত 1। তাহলে হচ্ছে কি এই সংখ্যা দুটো গুণ করব কেন, কারণ এইটা দিছে সে টাকা, তাহলে আর ছাত্র সংখ্যা হচ্ছে একজন, প্রত্যেকে কিন্তু কত x - 1 টাকা করে দিছে, তাহলে মোট টাকা কত হয়েছে এই দুটো গুণ। অর্থাৎ 10 জন ছাত্র যদি 5 টাকা করে দেয় তাহলে কত হবে 5 10 50 টাকা, আমরা গুণ করে দিই না মোট টাকা। ঠিক একই রকম ভাবে x জন স্টুডেন্ট কত করে টাকা দিছে x - 1 টাকা দিছে, কারণ তার সহপাঠীর সংখ্যার সমান টাকা দিছে। তাহলে ছাত্র সংখ্যা x, সহপাঠীর সংখ্যা কত x - 1, তাহলে সহপাঠীর সংখ্যাই হচ্ছে টাকা এখানে।
তাহলে মোট টাকা কত হলো 420। তাহলে এটা সমাধান করলেই হচ্ছে অ্যান্সার। দেখেন সমাধান x² - x 420। তাহলে এটা মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের ক্লাসে সম্পূর্ণ বুঝিয়ে দিব, এখানে আপাতত বুঝি -21x + 20x 420 কিভাবে এটা করব। তার মানে x এর মান x কমন নিলে x - 21, আর এখান থেকে +20 কমন যায় x - 21, x - 21 x + 21 = 0। তার মানে এখান থেকে আমার অ্যান্সার বের হবে x = 21, আর আরেকটা বের হবে x = কত -20। কিন্তু ছাত্র সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই এটা কি গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। শুধু অ্যান্সার কত 21 জন। তাহলে ছাত্র সংখ্যা কতজন ছিল 21 জন ছিল। ছাত্র সংখ্যা কত 21 জন। এইটা হচ্ছে দ্বিতীয় সমাধান। আর যদি আপনি দ্রুত করতে যান সমাধান, দ্রুত যদি কি করতে যান সমাধান, তাহলে কি করবেন, এই যে এই লাইনটা শুধু মনে রাখবেন। কখনো যদি দেখেন পাশাপাশি দুইটা সংখ্যার গুণফল এটা হইছে, পাশাপাশি দুইটা সংখ্যার গুণফল কি হইছে যা দিয়ে আছে, তাহলে দ্রুত বের করার উপায় কি, এটাকে আপনি মনে মনে বর্গ করে দিবেন। এটাকে বর্গ করলে কত আসে 20 পয়েন্ট সামথিং পাবেন। কারণ 20 কে স্কয়ার করলে হয় কত 400, আর 21 কে স্কয়ার করে দিলে হয় কত 441। অর্থাৎ 420 কিন্তু 20 এর স্কয়ারের থেকে বড় এবং কত 441 এর থেকে কি ছোট। অর্থাৎ এই 420 কে যদি আমি রুট করে দিই তাহলে কত 20 পয়েন্ট সামথিং পাবো। এখন যদি কি আমার মানটা যদি ছোটটা দরকার হয়, তাহলে অ্যান্সার হচ্ছে কি পয়েন্টের টুকু বাদ দিয়ে দিবেন, অর্থাৎ আপনার অ্যান্সার 20। আর মানটা যদি বড়টার দরকার হয়, তাহলে পয়েন্টটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করে দিবেন। অর্থাৎ এখানে 20 পয়েন্ট সামথিং ছিল, ভাবলাম 20.5 ছিল, তাহলে এটাকে পূর্ণ করে দিলে কত 21। তারপর আপনার অ্যান্সার x সমান কত 21। এই লাইনটা দেখে আপনি অ্যান্সার করার এবিলিটি গঠন করতে পারেন। অর্থাৎ যে সংখ্যা দুইটা দিয়ে গুণ করা আছে আপনাকে কি করে দিতে হবে, সেটাকে শুধু বর্গমূলে করে দিতে হবে। বর্গমূল করে যদি দেন, তাহলে আপনার ছোটটা দরকার হলে কি পয়েন্টের অংশ বাদ দিয়ে দিব, আর বড়টা দরকার হলে কি করে দিব, ওইটাকে পূর্ণ করে দিব, তাহলে অ্যান্সার দ্রুত বের হয়ে যাবে। আপনি আরেকটা ট্রাই করতে পারেন, যেরকম মনে করেন কি x + x + 1 সমান বলা আছে যে 30। দেখেন x + x + 1 সমান 30। আচ্ছা 30 কে যদি বর্গমূল করি তাহলে কত পাবো, দেখেন 5 পয়েন্ট সামথিং, মনে করেন 5.4 পাইছি। 30 কে যদি বর্গমূল করি, কারণ 25 এর চেয়ে বড়, 5 × 5 = 25 এর চেয়ে বড়, তাহলে 5.4। তাহলে আপনারা যদি দেখেন, যদি x এর মান বের করতে হয়, x কিন্তু এখানে ছোটটা, কারণ x + 1 বড়টা, তাহলে x এর মান বের করতে গেলে তার মানে কি আপনি ভগ্নাংশটার দশমিকটা বাদ দিয়ে দিবেন, তার মানে অ্যান্সার হচ্ছে কত 5। আপনি ট্রাই করতে পারেন, দেখেন 5 আর 6 গুণফল করলে কিন্তু কত হয় 30 হয়, 30 হয়। ঠিক আছে, অর্থাৎ x এর মান কত ছিল 5 ছিল। তাহলে দ্রুত বের করার উপায় কি, যখন কি দুইটা সংখ্যা কি বলবো যদি পরপর দুইটা সংখ্যার গুণফল দেয়া থাকে, তাহলে কি করব, সেখান থেকে দ্রুত বের করার উপায় কি, শুধু সেইটার মনে মনে বর্গমূল মনে মনে কি বর্গমূল ভাববো। যদি ছোটটা দরকার হয় তাহলে কি দশমিকটা বাদ দিয়ে দিব, অর্থাৎ সেটার ছোট যে বর্গ সংখ্যাটা আছে সেটা নেব বর্গমূলটা, আর যদি বড় সংখ্যাটা দরকার হয় সেটাকে পূর্ণ করে দিব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে এই সাথে সাথে আমাদের হচ্ছে কি 10টা কোশ্চেন সমাধান হয়ে গেল। অর্থাৎ সহকারী শিক্ষক নিয়োগের যে 2018 নিয়োগের যে তৃতীয় পর্যায়ে কোশ্চেনগুলো আসছিল, সেইখান 20টা কোশ্চেন, তার মধ্যে থেকে পাটিগণিতে সাথে 2-1টা বীজগণিত অ্যাড হয়েছে, মোট 10টা আমরা সলিউশন করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট দিন এই বাকি অংশটা করা হবে, অর্থাৎ পরবর্তী 10টা করা হবে। যদি আশা করি একটু উপকৃত হয়েছেন, যদি মনে করেন যে কি উপকৃত হন, তাহলে কি প্রতিনিয়ত ক্লাস করতে থাকুন এবং আপনার বন্ধুদের জানান যে এখান থেকে কিছু শিখতে পারবেন। আজকের ডিটেলসে করে দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি, তারপরেও যদি আপনারা কি একটু শিখতে পারেন, এতে আমার কি শান্তি, যে না আমি কিছু করতে পারছি আপনাদের জন্য। আচ্ছা, সবাই ভালো থাকবেন,
আর নিয়মিত গণিত করবেন, তাহলেই পারবেন। আর অবশ্যই প্রতিদিনের মতো আবারও বলবো যে কি ধূমপান থেকে বিরত থাকি, ধূমপান না করি এবং কি মাদকদ্রব্য গ্রহণ না করি, সাথে কি অন্যদেরও এগুলো থেকে বিরত রাখতে অনুরোধ করি। ওকে, ভালো থাকবেন সবাই, বাই বাই।